সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটির ৮৮ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। দেশরক্ষা আইনে যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই ছাড়া পেয়েছেন। ময়মনসিংহ থেকে কয়েকজনের মধ্যে নারায়ণ চক্রবর্তী ছাড়া পেয়েছেন। এ অল্প কয়েক মাসের হাজতবাসে তিনি কুঁকড়ে গেছেন। গাল মুখের ভেতর ঢুকে গেছে, নাক ঝুলে পড়েছে। তিনি হাঁটছেনও কুঁজো হয়ে। রাত ৯টার দিকে তিনি চাদরে নিজেকে ঢেকে হাবিবের বাড়িতে ঢুকলেন। হাবিব চেম্বারে ছিলেন। প্রণব নারায়ণবাবুকে সরাসরি চেম্বারে নিয়ে গেলেন। হাবিব বললেন, আপনি দুপুরে ছাড়া পেয়েছেন, খবর পেয়েছি। শরীরের অবস্থা কাহিল দেখতেছি। মারধর করত? নারায়ণ প্রশ্নের জবাব না দিয়ে চাপা গলায় বললেন, আমার মেয়েটা কেমন আছে? হাবিব বললেন, ভালো আছে, আপনি বসেন। নারায়ণ বসে কাশতে শুরু করলেন। তার হাঁপানির টান উঠে গেল। হাজত থেকে তিনি এই ব্যাধি শরীরে নিয়েছেন। ঠান্ডা মেঝেতে রাতের পর রাত একটা কম্বলে শোয়াই তার কাল হয়েছে। চা খাবেন? চা দিতে বলি? চা খাবো না। মেয়েটার সঙ্গে কথা বলবেন? ডেকে দিব? আগে আপনার সঙ্গে একটা পরামর্শ করব। করুন পরামর্শ। নারায়ণ হাঁপাতে হাঁপাতে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এই দেশে থাকব না, ইন্ডিয়ায় চলে যাব। হাবিব বললেন, আপনাদের সুবিধা আছে, ঝামেলা মনে করলে পাশের দেশে চলে যেতে পারেন। আপনারা ইন্ডিয়াকেও আপনাদের দেশই মনে করেন। আমার সেই সুবিধা নাই। পাকিস্তানই আমার দেশ। নারায়ণ কাশতে কাশতে বললেন, আমার ১ বিঘা জমির উপর যে বাড়িটা আছে সেটা বিক্রি করতে চাই। আমার নগদ টাকা প্রয়োজন। আপনি কি খরিদ করবেন? আজই ইন্ডিয়া চলে যাচ্ছেন নাকি? যেদিন বিক্রি করব তারপর দিনই চলে যাব। শিলচর দিয়ে যাব, ব্যবস্থা করা আছে। আপনার বাড়ি আমি কিনতে রাজি আছি। আপনারা তো একই জায়গা ৩-৪ জনের কাছে বিক্রি করেন। আপনার জমি আর কার কার কাছে বিক্রি করেছেন? আমি দুপুর ৩টায় ছাড়া পেয়েছি, সরাসরি আপনার কাছেই এসেছি। দাম কত চান? আপনি নগদ যা দিতে চান তাই আমি নিব। স্ট্যাম্পে সই করে বাড়ি আপনার নামে লিখে দেব। মেয়েটাকে সঙ্গে নিয়ে যাবেন না? নিয়ে যাব। ওই দেশে আমার মেয়ের বিষয়ে কেউ কিছু জানে না। হাবিব বললেন, ৪,০০০ টাকা নগদ দিতে পারবো, এতে চলবে? কিছুক্ষণ চুপ থেকে নারায়ণ বললেন, চলবে। পানির দাম বলেছেন, কিন্তু চলবে। হাবিব বললেন, চেম্বারে স্ট্যাম্প পেপার আছে, প্রণব লিখে ফেলবে। আমি টাকাটা নিয়ে আসি। মেয়েটাকে কি আজই নিয়ে যাবেন? আজ না, যেদিন শিলচর যাব সেদিন নিয়ে যাব। তার সঙ্গে কথা তো বলবেন, নাকি কথাও বলবেন না? কথা বলবো। হাবিব প্রণবকে পাঠালেন পদ্মকে নিয়ে আসার জন্যে। পদ্ম বলল, আমি বাবার সঙ্গে দেখা করব না, তার সঙ্গে যাবও না। নাদিয়া বলল, কেন যাবে না? পদ্ম বলল, বাবা মা দুজনেই আমাকে ত্যাগ করেছে, আমিও তাদের ত্যাগ করেছি। নাদিয়া বলল, তারা ভুল করেছে বলে তুমি ভুল করবে? পদ্ম কঠিন গলায় বলল, আপনি যাই বলেন, আমি যাব না। আপনার স্যার যদি এসে আমাকে বলেন
তারপরেও যাব না। নারায়ণকে টাকা দেওয়া হয়েছে। হাবিব বললেন, টাকা গুনে নিন। নারায়ণ বললেন, প্রয়োজন নাই। অবশ্যই প্রয়োজন আছে, টাকা গুনে নিন। নারায়ণ টাকা গুনছেন, তার হাত সামান্য কাঁপছে। প্রণব স্ট্যাম্প পেপারে লিখছে। হাবিব বললেন, প্রণব, বাড়িটা লিখবে নারায়ণবাবুর মেয়ের নামে, সীতা নামে না। নাদিয়া যে নাম দিয়েছে সেই নামে, পদ্ম। মেয়েটার তো কিছুই নাই, বাড়িটা থাকুক। নারায়ণ অবাক হয়ে তাকিয়ে আছেন। বিস্ময়ে তিনি বাক্যহারা। প্রণব স্বাভাবিক। শেষ মুহূর্তে এরকম একটা কাণ্ড যে ঘটবে তা তিনি জানতেন। হাবিব নামের মানুষটির মধ্যে খারাপ অংশ যতটা প্রবল, ভালো অংশ ঠিক ততটাই প্রবল। প্রণবের প্রধান সমস্যা, কোনো মানুষের খারাপ অংশ তার চোখে পড়ে না, ভালোটাই পড়ে। অনেক রাত হয়েছে। হাবিব ঘুমাতে এসেছেন। স্ত্রীর জন্যে অপেক্ষা। স্ত্রী শোবার পর তিনি শোবেন। লাইলি পানের বাটা হাতে নিয়ে ঢুকলেন। হঠাৎ নিচু হয়ে স্বামীকে কদমবুসি করলেন। হাবিব বললেন, ঘটনা কি? লাইলি বললেন, প্রণববাবুর কাছে শুনেছি পদ্ম মেয়েটার নামে আপনি বাড়ি কিনেছেন। আমি মন থেকে আপনার জন্যে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি। ভালো। আপনার মেয়ে কি যে খুশি হয়েছে, সে কাঁদতেছিল। মাশাল্লাহ, আল্লাহ পাক আপনাকে একটা ভালো মেয়ে দিয়েছেন। হাবিব বললেন, আমি মনস্থির করেছি হাসান রাজা চৌধুরীর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। তারিখ ঠিক করেছি 25শে ফেব্রুয়ারি। গভর্নর সাহেব ওই তারিখ দিয়েছেন। তিনি নানান ঝামেলায় আছেন, তার জন্যে সময় বার করা কঠিন। বলো আলহামদুলিল্লাহ। লাইলি বললেন, আলহামদুলিল্লাহ। তোমার মেয়ে কি জেগে আছে? মনে হয় জেগে আছে, সে অনেক রাতে ঘুমায়। রাত জেগে কি করে? তার দাদির বিষয়ে কি যেন লেখে। হাবিব উঠে দাঁড়ালেন। লাইলি বললেন, কোথায় যান? তোমার মেয়ের কাছে। বিয়ের তারিখ ঠিক হয়েছে, এটা তাকে বলি। সকালে বলেন। হাবিব বললেন, রাতে বলতে অসুবিধা কি? নাদিয়া পদ্মকে ম্যাজিক দেখাচ্ছিল, অ্যান্টিগ্র্যাভিটি ম্যাজিক। পদ্ম মুগ্ধ হয়ে দেখছে। নাদিয়া বলল, এর কৌশলটা আমি তোমাকে শেখাবো না, নিজে নিজে বের করতে পারো কিনা দেখো। এই নাও বোতল, এই নাও দড়ি। হাবিবকে ঘরে ঢুকতে দেখে পদ্ম বের হয়ে গেল। নাদিয়া অবাক হয়ে বলল, বাবা, এত রাতে তুমি? একটা সুসংবাদ দিতে এসেছি রে মা। কি সুসংবাদ? তোর বিয়ের তারিখ ঠিক হয়েছে 25শে ফেব্রুয়ারি। গভর্নর সাহেব ওই দিন সময় দিয়েছেন। ওনাকে ছাড়া বিয়ে হয় কিভাবে? তো ঝিম ধরে বসে আছিস কেন? কিছু বলবি? একজন খুনির সঙ্গে আমার বিয়ে? হাসান রাজা চৌধুরী কোনো খুন করে নাই। যে খুন করেছে তার ফাঁসির হুকুম হয়েছে। নাদিয়া মাথা নিচু করে হাসল। হাসছিস কেন? এমনি হাসলাম। তুমি 25শে ফেব্রুয়ারি বিয়ে ঠিক করেছ। আমি ওই দিন বিয়ে করব। আমি কখনো তোমাকে ছোট করব না বাবা। আমার যখন 11 বছর বয়স, তখন প্রণব কাকা তোমার বিষয়ে একটা গল্প বলেছিলেন। তখনই ঠিক করেছি আমি কখনো তোমার অবাধ্য হব না। গল্পটা কি? আমার টাইফয়েড হয়েছিল। এক রাতে এমন অবস্থা হলো, সবাই ভাবলো আমি মারা যাচ্ছি। তুমি আমাকে কোলে করে বাগানে চলে গেলে।
চিৎকার করে বললে, আল্লাহ পাক, তুমি আমার জীবনের বিনিময়ে আমার মেয়ের জীবন রক্ষা করো। হাবিব বললেন, সব বাবাই এরকম করবে। তা হয়তো করবে, পরের অংশটা করবে না। 4 দিন 4 রাত তুমি আমাকে কোলে নিয়ে বসে রইলে। 5ম দিনে আমার জ্বর কমল। তুমি আমাকে মায়ের পাশে রেখে ঘুমাতে গেলে। হাবিব বললেন, ঘুমের কথা বলায় ঘুম পাচ্ছে, মা উঠি। বাবা একটু বসো। হাবিব বসলেন। নাদিয়া বলল, আমার মনে বড় একটা কনফিউশন আছে, কনফিউশন দূর করো। কি কনফিউশন? নাদিয়া ইতস্তত করে বলল, সফরা নামের মায়ের কাজের মেয়ের একটা ছেলে আছে, ছেলেটা কি আমার ভাই? না, আমার অনেক ত্রুটি আছে, এ ধরনের ত্রুটি নাই। দাদি এরকম কথা কেন বলে? জানি না কেন বলে। নাদিয়া ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, হাসান রাজা চৌধুরী বিষয়ে তুমি যে কথাটা বলেছ সেটা মিথ্যা বলেছ। সফুরার ছেলের বিষয়ের কথাটা সত্যি বলেছ। বিদ্যুৎ স্যার আমাদের শিখিয়েছেন মিথ্যা বলার সময় মানুষের মধ্যে কী ধরনের পরিবর্তন হয়। এই বিদ্যার একটা নাম আছে, ফিজিওগনমি অ্যানালিসিস। বাবা, ঘুমাতে যাও। হাবিব উঠে দাঁড়ালেন। নাদিয়া বলল, যার সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করেছ আমি তাকেই বিয়ে করব। তুমি জেনে শুনে একজন খুনির সঙ্গে আমার বিয়ে দিতে চাচ্ছ, নিশ্চয়ই তোমার কোনো কারণ আছে। আমি এবং আনিসাবেথ মহসিন হলের ছাদে পা ঝুলিয়ে বসে আছি। ছাদে রেলিং নেই, দমকা বাতাস দিলে নিচে পড়ে যাব। এ নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। নিজেদের খুব এলোমেলো লাগছে। এলোমেলো যে লাগছে তার প্রমাণ আমাদের কথাবার্তার নমুনা। হুমায়ুন, লাফ দিতে পারবে? পারবো। তুমি পারবে না, আমি পারবো। লাফ দিয়ে দেখান যে আপনি পারবেন। দুজনে একসঙ্গে লাফ দিলে কেমন হয়? ভালো হয়। তোমাকে লাফ দিতে হবে না। 1 2 3 বলো। আনিসাবেথ উঠে দাঁড়ালেন। তাকে দাঁড়াতে দেখেও আমার কোনো ভাবান্তর হলো না। আমি 1 2 3 না বলা পর্যন্ত তিনি লাফ দেবেন না, এটা নিশ্চিত। তিনি আবার বসলেন। আমি বললাম, চলুন ঘরে যাই। আনিসাবেথ বললেন, তুমি যাও, আমি সারা রাত ছাদে বসে থাকব। আমি নিজের ঘরে চলে এলাম। আনিস ভাই ছাদে বসে রইলেন। আনিসাবেথ ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন মানুষ। মিটিং মিছিল কোনো কিছুই বাদ নেই। লন্ডন প্রবাসী পশ্চিম পাকিস্তানের ছাত্রনেতা তারিক আলী যখন ঢাকায় আসেন তখন আনিসাবেথ ফুলের মালা নিয়ে এয়ারপোর্টে যান তাকে অভ্যর্থনা জানাতে। রাজনীতির মাতাল হাওয়া দেখে আনিসাবেথ ভেঙে পড়েছিলেন। কোনো কিছুই তখন কাজ করছে না। গোল টেবিল বৈঠকের ফলাফল 0। সম্মিলিত বিরোধী দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে আওয়ামী লীগ। কি কারণ তা স্পষ্ট না। ছাত্র সংগঠনগুলির ভেতর নানা ঝামেলা, অবিশ্বাস, নেতৃত্বের লড়াই। মাওলানা ভাসানী হঠাৎ লাহোরে যাবার জন্যে বিমানে উঠলেন। কেন এই সময় তার লাহোর যাত্রা কেউ জানে না। তিনি বললেন, পশ্চিম পাকিস্তান সফরে যাচ্ছেন। শোনা যাচ্ছে শিগগিরই আরেকটা যুদ্ধ হবে ভারতের বিরুদ্ধে। ভারত শায়েস্তা হলেই পূর্ব পাকিস্তান ঠান্ডা হবে। এবার যুদ্ধ করতে সমস্যা নেই। পাকিস্তানের বন্ধুরাষ্ট্র মহান চীন। পাকিস্তানের সঙ্গে চীনের প্রকাশ্য এবং গোপন 2 ধরনের সামরিক চুক্তি নাকি আছে। এই আতাতের প্রধান কারিগর নাকি মাওলানা ভাসানী। দেশ চরম অনিশ্চয়তায়। অনিশ্চয়তার ছাপ ভয়ঙ্করভাবে পড়েছে আনিসাবেথের ওপর। তার কাজকর্ম অপ্রকৃতস্থ মানুষের মতো। রাত 3টার দিকে আমি আবার ছাদে গেলাম।
আনিস সাবেত বললেন, অদ্ভুত কাণ্ড, আমি জেগে থেকে একটা স্বপ্ন দেখে ফেলেছি। আমি বললাম, কি স্বপ্ন দেখেছেন? পাশে এসে বসো, বলবো। স্বপ্ন বলা শেষ করে আমি ছাদ থেকে লাফ দেব, নয়তো তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেব। আনিস ভাই, ঘরে চলুন, আপনাকে চা বানিয়ে খাওয়াবো। হিটারের তার কেটে গেছে, আপনাকে শুধু তার ঠিক করে দিতে হবে। আনিস ভাই চিন্তিত গলায় বললেন, হিটারের তার কেটে গেছে, আমাকে আগে বলবে না? আশ্চর্য। তিনি উঠে দাঁড়ালেন, ব্যস্ত ভঙ্গিতে হাঁটা ধরলেন, যেন হিটারের তার কেটে যাওয়া ভয়ঙ্কর কোনো ঘটনা, এখনই ঠিক করতে হবে। তার ঠিক হলো, আমরা চা খেলাম। আনিস ভাই তার স্বপ্ন বললেন। তিনি স্বপ্নে দেখেছেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছে, সবাই মহাসুখে আছে, শুধু তিনি নেই। তার স্বপ্ন সত্যি হয়েছে, সবাই মহাসুখে না থাকলেও দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে বাস করার আনন্দ আনিস ভাই পাননি। দেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি পিএইচডি করার জন্যে কানাডা গিয়েছিলেন, সেখানেই ক্যান্সারে মারা যান। থাকে প্রসঙ্গ, নাদিয়ার অদ্ভুত চিঠির কথাটা বলি। রেজিস্ট্রি করা একটা চিঠি নাদিয়ার কাছ থেকে পেয়েছি। চিঠি না বলে সংবাদ বলা উচিত। সংবাদের শিরোনাম বিবাহ বিলাস। ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আমার বিয়ে। পাত্র হাসান রাজা চৌধুরী। পাত্রের রূপ বিচার, কন্দর্পকান্তি। কন্দর্পকান্তির মানে জানো? না জানলে ডিকশনারি দেখো। পাত্রের গুণ বিচার, একটি খুন করেছেন, একটি যখন করেছেন আরও করার সম্ভাবনা আছে। পাত্রের অর্থ বিচার, তার বিষয় আশয় কুবেরের মতো। কুবেরকে জানো না? অর্থের দেবতা। পাত্র বিষয়ে ঠাট্টা করছি না, যা লিখেছি সবই সত্যি। জেনে শুনে এমন কাজ কেন করছি জানো? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য করছি। তিনি জেনে শুনে বিষ পান করতে বলেছেন। তার মতো মহাপুরুষের কথা অগ্রাহ্য করি কিভাবে? যাই হোক, তুমি বিয়েতে আসবে, সব বন্ধুবান্ধব নিয়ে আসবে। আমাদের অতিথ বাড়ির পুরোটা তোমার এবং তোমার বন্ধুদের জন্যে ছেড়ে দেব। বজরা নিয়ে তোমরা ব্রহ্মপুত্রে নৌবিহার করবে। পাখি শিকার করতে চাইলে তোমাদের নিয়ে যাব ভাটিপাড়ায় আমার শ্বশুরবাড়িতে। ওই বাড়িটার নাম কৈতর বাড়ি। কৈতর কি জানো তো? কৈতর হচ্ছে কবুতর। রাগ করো না, তোমাকে একটা কথা বলি। তুমি হাত দেখতে জানো না। আমার প্রসঙ্গে যা যা বলেছ তার কোনোটাই সত্যি হয়নি। কাজেই হাত দেখা খেলা আর খেলবে না। এখন থেকে মন দেখা খেলা খেলবে। মনে করো কেউ তোমাকে বলল, আপনি হাত দেখতে পারেন। তুমি বলবে, হাত দেখতে পারি না, তবে মন দেখতে পারি। ভালো কথা। আমি দাদিজান হাজেরা বিবিকে নিয়ে ৭৮ পৃষ্ঠা লিখেছি। দাদি অতি নোংরা যেসব কথা বলেন তাও লিখেছি। পড়ে দেখতে চাও? না, পড়তে দেব না। নোংরা অংশগুলি না থাকলে পড়তে দিতাম। ইতি নাদিয়া দিয়া তোজল্লি। হঠাৎ করে কুয়াশা পড়েছে, এমন কুয়াশা যে ১ হাত দূরের মানুষ দেখা যায় না। নাদিয়া কুয়াশা গায়ে মাখার জন্যে দোতলা থেকে নামল। কুয়াশা হচ্ছে মেঘের এক রূপ। কুয়াশা গায়ে মাখা আর মেঘ গায়ে মাখা একই রকম। সিঁড়ির গোড়ায় প্রণব দাঁড়িয়ে আছেন। নাদিয়াকে দেখে বললেন, একজন ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। নাদিয়া বলল, কে? তাকে অতিথ ঘরে বসিয়েছি, নিজে গিয়ে দেখো কে। পরিচিত কেউ? প্রণব হাসতে হাসতে বললেন, পরিচিত কেউ না, আমি তাকে চিনি না। হাসান রাজা চৌধুরী? আশ্চর্য, কুয়াশার অতিথি। হাসান রাজা নাদিয়াকে ঘরে ঢুকতে দেখে উঠে দাঁড়াল। নাদিয়া বলল, কেমন আছেন?
ভালো আছি। আপনার জন্য একটা টেলিস্কোপ এনেছি, তারা দেখতে পারবেন। ও আচ্ছা। হাসান কাঠের বাক্স এগিয়ে দিল। নাদিয়া টেলিস্কোপ বের করেছে, আগ্রহ নিয়ে দেখছে। নাদিয়া বলল, এমন দিনে টেলিস্কোপ এনেছেন যে আকাশ থাকবে কুয়াশায় ঢাকা। কুয়াশা কেটে যাবে। কিভাবে জানেন কুয়াশা কেটে যাবে? ঘন কুয়াশা বেশিক্ষণ থাকে না, হালকা বাতাসেই সরে যায়। পাতলা কুয়াশা সরে না। জানতাম না, নতুন জিনিস শিখলাম। হাসান বলল, আমি এখন উঠব। টেলিস্কোপ দেওয়ার জন্যে এসেছিলেন? হ্যাঁ। নাদিয়া অবাক হয়ে বলল, টেলিস্কোপ দেওয়ার জন্য তো আপনার আসার প্রয়োজন ছিল না। 25 তারিখের পর আমিই তো যাচ্ছি আপনার কৈতর বাড়িতে। আচ্ছা, কবুতরগুলি কি এখনো আছে? আছে। আমি যে ঘরে থাকব সেখান থেকে হাওর দেখা যাবে? হাসান রাজা ক্ষীণ স্বরে বলল, যাবে। আপনাদের কি কোনো বজরা আছে? না, বড় নৌকা আছে। আমি বিশাল একটা বজরা বানাবো। রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম বজরায় করে পদ্মায় ঘুরতেন সেরকম বজরা। আমার কাছে রবীন্দ্রনাথের বজরার ছবি আছে। ছবি দেখে কারিগররা বজরা বানাতে পারবেন না? পারবে। বজরায় লাইব্রেরি থাকবে, গান শোনার ব্যবস্থা থাকবে, রাতে ঘুমাবার আয়োজনও থাকবে। হাসান চুপ করে আছে, কিছু বলছে না। নাদিয়া বলল, চলুন পুকুর ঘাটে যাই, কুয়াশার ভেতর চা খাই। যাবেন? আপনি ঘাটে গিয়ে বসুন, আমি চায়ের কথা বলে আসি। রবীন্দ্রনাথের বজরার ছবিটাও নিয়ে আসি, আপনাকে দিয়ে দিব। আপনি এখনই বানাতে দিবেন। আচ্ছা। দিঘির ঘাটে আমরা দুজন একসঙ্গে চায়ের কাপে চুমুক দেব, এবং তখন থেকে আমি আপনাকে তুমি করে বলবো, আপনিও আমাকে তুমি করে বলবেন। আমার মা বাবাকে আপনি করে বলেন, আমার বিশ্রী লাগে। নাদিয়া উঠে দাঁড়ালো। হাসান রাজা বলল, শেষবারের মতো আপনাকে আমি আপনি করে একটা কথা বলি। নাদিয়া বলল, বলুন। আমার জীবনের পরম সৌভাগ্য যে আপনার মতো একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনার কথা মনে করব। নাদিয়া বলল, চার জন্যে অপেক্ষা করব না, আমি এখন থেকেই তুমি করে বলবো। এই, তুমি এমন নাটকীয় ডায়ালগ কেন দিচ্ছ? মনে হচ্ছে স্টেজে অভিনয় করছো। যাও ঘাটে গিয়ে বসো, আমি আসছি। নাদিয়া চা নিয়ে ঘাটে এসে দেখে কেউ নেই। অতীত ঘরে কেউ নেই, বাগানে কেউ নেই। ডিস্ট্রিক্ট জজ আবুল কাশেম সপ্তাহে 4 দিন হাঁটেন। বাড়ির বাইরে যান না, কম্পাউন্ডের ভেতরেই হাঁটেন। অনেক বড় কম্পাউন্ড। পুরো কম্পাউন্ড চক্কর দিতে 15 মিনিট লাগে। আজ তার হাঁটার দিন। বাড়ি থেকে বের হয়ে দেখলেন অত্যন্ত সুদর্শন এক যুবক দাঁড়িয়ে আছে। দারোয়ান আটকে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না। তিনি যুবককে অগ্রাহ্য করলেন, পুরো কম্পাউন্ড চক্কর দিলেন। যুবক চলে গেল না। 3 দফা চক্করের পর তার হাঁটার সমাপ্তি হল। 3 চক্করের পরেও যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এগিয়ে গেলেন। যুবক বলল, স্যার, আমি আপনার কাছে কিছু চাইতে আসি নাই, 3 মিনিট কথা বলতে এসেছি। কি বিষয়ে কথা বলবে? একটা মামলা বিষয়ে। মামলা বিষয়ে আমি কারো সঙ্গে কথা বলি না। স্যার, আপনি একজন ভুল মানুষকে ফাঁসি দিয়েছেন। তার নাম ফরিদ। সে খুন করে নাই, আমি খুন করেছি। আমার নাম হাসান রাজা চৌধুরী। আমার বাবার নাম রহমত রাজা চৌধুরী। আমাকে বাঁচানোর জন্যে
একজন নির্দোষ মানুষকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে। আবুল কাশেম বললেন, এসো ভেতরে, আমি প্রশ্ন করব, উত্তর দিবে, নিজ থেকে কিছু বলবে না। জি আচ্ছা। হাসান রাজা চৌধুরী আবুল কাশেমের মুখোমুখি বসেছে, তার সামনে চায়ের কাপ। হাসান চায়ে চুমুক দিচ্ছে না। খুন তুমি করেছ? জি। ঠান্ডা মাথায়? জি। কারণ কি? যাকে খুন করেছি ছোটবেলায় আমি তার বাড়িতে থেকে মোহনগঞ্জ স্কুলে পড়তাম। উনি আমার মামা, আপন মামা না, দূর সম্পর্কের মামা। উনি আমাকে ব্যবহার করতেন। শারীরিক ব্যবহার? জি। আমি কাউকে বলতে পারতাম না, নিজের মনে কাঁদতাম। এত বড় লজ্জার কথা কিভাবে বলি? আমার যখন বয়স 10, তখন ঠিক করি একদিন ওনাকে খুন করব। তোমাকে ব্যবহারের ঘটনা তুমি আর কাউকে বলেছ? একজনকে শুধু বলেছি, যাকে খুন করেছি তার মেয়েকে। মেয়ের নাম রেশমা। চা খাও। চা খাবো না স্যার। আবুল কাশেম বললেন, তুমি আর কিছু বলবে? আমি চাই নির্দোষ মানুষটা ছাড়া পাক, আমার শাস্তি হোক। ফাঁসিতে ঝুলবে? জি, ঝুলব। আবুল কাশেম দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। হাসান রাজা বলল, স্যার আমি এখন কি করব? থানায় যাব? হ্যাঁ, তুমি যাও, বাকি ব্যবস্থা আমি করব। আচ্ছা, তোমার হাতটা বাড়াও তো, তোমার সঙ্গে হাত মেলাই। এই প্রথম আমি জেনে শুনে একজন খুনির সঙ্গে হাত মেলাচ্ছি। তবে তোমার বিচার আমি করব না, অন্য কোনো বিচারক করবেন। আমি রিটায়ারমেন্টে চলে যাচ্ছি। হাসান রাজা চৌধুরী হাজতে আছে, তার মামলা নতুন করে শুরু হয়েছে। 25শে ফেব্রুয়ারি মোনায়েম খান বিয়েতে উপস্থিত হওয়ার তারিখ দিয়েছিলেন। ওই তারিখে তিনি কাউকে কিছু না জানিয়ে দেশ ছেড়ে পশ্চিম পাকিস্তানে পালিয়ে গেলেন। কাল রাত্রি 25শে মার্চ কাল রাত্রি, এই তথ্য আমরা জানি। 1971-এর 25শে মার্চ হত্যা উৎসবে মেতেছিল পাকিস্তানের সেনাবাহিনী। 69-এর 25শে মার্চও কিন্তু কাল রাত্রি। ওই রাতে প্রেসিডেন্ট আইয়ুব খান সামরিক আইন জারি করে দেশের ক্ষমতা তুলে দেন জেনারেল ইয়াহিয়া খানের কাছে। পরিশিষ্ট: কিছুক্ষণ আগে হাজেরা বিবি মারা গেছেন। মৃত্যুর সময় নাদিয়া একাই উপস্থিত ছিল, দাদির পাশে বসে লিখছিল। হাজেরা বিবি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, কি লেখস? তোমার কথা লিখি। লেখা বন কর, আমার দিকে মুখ ফিরা। নাদিয়া খাতা রেখে দাদির দিকে ঘুরে তাকালো, অবাক হয়ে বলল, আজ তোমাকে অন্যরকম লাগছে। কি রকম? চেহারা উজ্জ্বল লাগছে, চোখ ঝকঝক করছে, মনে হচ্ছে তোমার বয়স কমে গেছে। হাজেরা বিবি বললেন, শরীরের ভিতর মরণের বাতি জ্বলছে। মরণের বাতি জ্বললে চেহারায় জেল্লা লাগে। মরণের আবার বাতি আছে নাকি? আছে, আল্লাহ পাক এই বাতি জ্বালায়া দেন, আজরাইল আইসা নিভায়। তুমি খুব ভালো আছো, সুস্থ আছো, তোমার মরতে এখনো অনেক দেরি। হাজেরা বিবি শব্দ করে আনন্দময় হাসি হাসলেন। নাদিয়া বলল, বাহ, তুমি তো কিশোরী মেয়েদের মতো হাসছ। হাজেরা নাদিয়ার হাত ধরে কোমল গলায় বললেন,
আমি তোর বাপের কাছে অপরাধী। তুই আমার হইয়া তার কাছে ক্ষমা চাইবি। মা ছেলের কাছে ক্ষমা চাইতে পারে না, জায়েজ নাই। কি অপরাধ করেছ? ছোটবেলা থেকে নানানভাবে তারে কষ্ট দিয়েছি। খাটের সাথে সারাদিন বাইন্ধা রাখছি, খাওয়া দেই নাই। পুষ্কুনিতে একবার তারে নিয়ে গোসলে নামছি, হঠাৎ তার মাথা পানিতে চাইপা ধইরা বলছি, মর, তুই মর। কেন দাদি? তোর দাদা চান তার ছেলেরে খুব পছন্দ করত। ছেলে ছিল তার চোখের মনি। ছেলেরে কষ্ট দিলে সে কষ্ট পাইত, এই জন্যে কষ্ট দিতাম। তোর দাদা জান ছিল অতি বদ মানুষ। কত দাসী যে তার কারণে পেট বাঁধাইছে। সি সি সি। দাদাজানকে শাস্তি দেওয়ার জন্যে তুমি তার ছেলেকে কষ্ট দিয়েছ? কাজটা ভুল করেছ। অবশ্যই। হাবিব বড় হয়েছে, তারপরেও তারে কষ্ট দিয়েছি। আমি জানি হাবু ডাকলে সে রাগ করে, ইচ্ছা কইরা ডাকি, হাবু 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 রে। কেন দাদি? এখন তো আর দাদাজান বেঁচে নেই, এখন কেন কষ্ট দেওয়া? আমি চেয়েছি সে রাগ করুক, আমারে দুইটা মন্দ কথা বলুক। ছোটবেলায় তার দিকে যে অন্যায় করেছি তার কিছুটা কাটা যাক। কিন্তু আমি এমন ছেলে পেটে ধরেছি সে আমার উপর রাগ করে না। তার রাগানির চেষ্টায় আমার ত্রুটি ছিল না। এক সময় তার চরিত্র নিয়ে কথা বলতে শুরু করলাম, অতি নোংরা কথা। সফুরার পেটে তার সন্তান, এইসব হাবিজাবি। তাও আমার পোলা রাগে না। নাদিয়া বলল, তোমার কাছে শুনে শুনে মা নিজেও কাজের মেয়েদের নানান কথা বলেন। বাবার সামনে যেন কেউ না যায়, এইসব। বাবার ত্রুটি আছে, নোংরা ত্রুটি নাই। হাজেরা বিবি বললেন, অবশ্যই নাই। এটা আমার পুলা, সগিরন মাগি বসিরন মাগের পুলা না। নোংরা কথা বলা বন্ধ করো দাদি। মইরেই তো যাইতেছি, পচা কথা আর বলতে পারবো না। দু একটা বলি, তোর পছন্দ না হইলে কানে হাত দিবি। আচ্ছা বলো যা বলতে চাও, তবে তুমি কঠিন চিজ, সহজে মারা যাওয়ার জিনিস না। তারপরেও ধুম কইরা মইরা যাইতে পারি। তুই তখন অবশ্যই আমার হইয়া তার কাছে পায়ে ধইরা ক্ষমা চাইবি। বললাম তো ক্ষমা চাবো। মৃত্যুর কথাটা আপাতত বন্ধ থাকুক, তুই একটা আনন্দের কথা বলো। এখন তোর বাপরে ডাক দিয়ে আন। হাইস্তারে আমি হাবু ডাকবো না, হাইস্তারে ডাকবো হাবিব। সুন্দর কইরা বলবো, হাবিব বাবা কেমন আছো? আমার সামনে বসো, কি বলতেছি মন দিয়া শোনো। সব মানুষের মাতৃ ঋণ থাকে, তোমার নাই। নাদিয়া বলল, এখন বাবাকে ডাকতে পারবো না দাদি, আমি লেখা শেষ করব। হাজেরা বিবি বললেন, আচ্ছা থাক, লাগবে না বলে মাথা এলিয়ে পড়ে গেলেন। নাদিয়া তাকিয়েছিল। সে সত্যি সত্যি দাদির চোখে গোলাপি আলো দেখতে পেল। হাবিব চেম্বারে মক্কেলদের সঙ্গে ছিলেন। নাদিয়া শান্ত ভঙ্গিতে ঘরে ঢুকল। বাবার কাঁধে হাত রেখে বলল, বাবা আমি বাগানে কদম গাছের নিচে সারা রাত বসে থাকব। কেউ যেন সেখানে না যায়, কেউ যেন না যায়। হাবিব অবাক হয়ে বললেন, তোর কি হয়েছে রে মা? নাদিয়া বলল, আমার কিছু হয়নি বাবা, আমি ভালো আছি, খুব ভালো আছি। দাদিজান মারা গেছেন। নাদিয়া কদম গাছের নিচে বেদিতে বসে আছে।
কাছেই বকুল গাছে ফুল ফুটেছে, ফুলের গন্ধে চারপাশ আমোদিত। ঝাঁক বেঁধে জোনাকি বের হয়েছে। নাদিয়া তার দাদির কথা ভাবছে না, সে তার ছোট মামার কথা ভাবছে। আবার সে তার মামার নাম ভুলে গেছে, কিছুতেই নাম মনে করতে পারছে না। মৃত মানুষ কত সহজেই না হারিয়ে যায়, জীবিত মানুষও মাঝে মাঝে হারিয়ে যায়। হাসান রাজা চৌধুরী এখনো জীবিত, হাজতে আছে, কিন্তু সে হারিয়ে গেছে। হাসান রাজা তাকে একটা চিঠি লিখেছে, নাদিয়া তার উত্তর লিখে রেখেছে, পাঠানো হয়নি। নাদিয়া ভেবে রেখেছে বাবাকে সঙ্গে নিয়ে জেল হাজতে হাসান রাজার সঙ্গে দেখা করতে যাবে, তাকে চিঠিটা হাতে হাতে দেবে। নাদিয়া লিখেছে, আমি তোমার সাহসে মুগ্ধ হয়েছি। তোমার মতো একজন সাহসী ভালো মানুষের সঙ্গে আমি বাস করতে পারবো না, এই দুঃখ আমি আজীবন পুষে রাখব। তুমি লিখেছ আমার জন্যে বজরা বানানোর কথা তুমি তোমার বাবাকে বলেছ। বজরা তৈরি হোক, আমি একাই সেই বজরায় রাত কাটাবো। তোমার দেওয়া টেলিস্কোপ নিয়ে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র খুঁজে বের করব। নক্ষত্রের নাম সিরিয়াস, বাংলায় লুব্ধক। ভাদু নাদিয়াকে দেখেছে। মেয়েটি একা, আশেপাশে কেউ নেই। সহসাই যে কেউ আসবে সে সম্ভাবনা নেই। ভাদু জেনেছে বুড়িটা মারা গেছে, সবাই বুড়িটাকে নিয়ে ব্যস্ত। ভাদু এগোচ্ছে, তার মধ্যে কোনো ব্যস্ততা নেই, হাতে অফুরন্ত সময়। পশ্চিম পাকিস্তান থেকে জেনারেল ইয়াহিয়া খান রওনা হয়েছেন বাংলাদেশের দিকে। তার সামনে ব্ল্যাক ডগের বোতল, তিনি আয়েশ করে হুইস্কির গ্লাসে চুমুক দিচ্ছেন। তার মধ্যে কোনো ব্যস্ততা নেই, তার হাতেও অফুরন্ত সময়। ভাদু কাছাকাছি চলে এসেছে, সে এখন এগুচ্ছে হামাগুড়ি দিয়ে। তাকে দেখাচ্ছে জন্তুর মতো, তার মুখ থেকে জন্তুর মতো গো গো শব্দ হচ্ছে। সে চেষ্টা করেও শব্দ আটকাতে পারছে না। নাদিয়া চমকে তাকালো, ভাদুকে দেখে অবাক হয়ে বলল, এই তোমার কি হয়েছে, এরকম করছো কেন? ভাদু নাদিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ল। দিঘির পানিতে নাদিয়া পড়ে আছে, তার চোখ খোলা, যেন সে অবাক হয়ে পৃথিবী দেখছে। নাদিয়া দিঘির যেখানে পড়ে আছে সেখানেই সে একবার নিজের ছায়া দেখে প্রচণ্ড ভয় পেয়েছিল। ময়মনসিংহ সেন্ট্রাল জেইলে মে মাসের ৮ তারিখ হাসান রাজা চৌধুরীর ফাঁসি হয়।